গ্রামে গরুর দুধ চুরি হয়ে যাওয়ার ঘটনা খুব শোনা যাচ্ছিল। রাত হলেই এক চোরেল বালতি নিয়ে আসতো আর সব দুধ চুরি করে নিয়ে যেত। রাতে গরু বাঁধা থাকলে তো হচ্ছিলই, এমনকি ঘরের ভেতর রাখলেও দুধ চুরি হয়ে যেত। কেউই বুঝতে পারছিল না যে এটা কেন হচ্ছে আর কি করলে বন্ধ হবে। একদিন সকালে, আরে মোহন, সকাল সকাল মন খারাপ করে কোথায় যাচ্ছ? আর বলো না ভাই দিনেশ, আজও আমার গরুটার দুধ চুরি হয়ে গেছে। সকালে দুধ দোয়াতে গিয়ে দেখি গরুটার পায়ের কাছে কটা ঘাস পড়ে আছে। দেখেই বুকটা ধড়াস করে উঠল। আর কি যা ভয় পেয়েছি! তাই দুধ দোয়াতে গিয়ে দেখি কিচ্ছু নেই, এক ফোঁটাও বাকি রাখেনি। এটা তো খুবই খারাপ খবর। রাস্তায় গিরিশের সাথে দেখা হলো, সেও একই কথা। আর অদ্ভুত ব্যাপার, সেখানেও অল্প ঘাস পড়েছিল। তুমি জানো এর থেকে কিভাবে আমরা নিস্তার পাবো? জানি না দিনেশ ভাই, কেন যে এসব হচ্ছে আর কি করলে ঠিক হবে। আর গরুর পায়ের কাছে ঘাস রেখে যাবার কি মতলব? যদি জানতে পারতাম তাহলে কি আর এসব হতে দিতাম। যাই হোক, তুমি তোমার গরু সামলে রেখো। হ্যাঁ, তা তো রাখতেই হবে। দেখি বাড়ি গিয়ে আমার গরুটার কি অবস্থা। তা এখন তুমি বাজারে যাচ্ছ দুধ আনতে? হ্যাঁ, শুনলাম বাজারে দুধের দামও বেড়ে গেছে। গ্রামের মোটামুটি সবারই গরুর দুধ চুরি হয়ে গেছে। তো পাশের গ্রাম থেকে পুষ্পা নামে এক মহিলা এসেছে, শুধু ওর কাছেই গরুর দুধ পাওয়া যাচ্ছে, তাই ও অনেক বেশি দাম দিয়ে বিক্রি করছে। আচ্ছা, দেখি বাজারে গিয়ে কি হয়। চলি এখন ভাই। এই বলে মোহন বাজারের দিকে চলে যায়। এরপর সেই রাতে চুড়েল আবার আসে সেই গ্রামে, আর কার বাড়িতে গরু আছে খুঁজতে থাকে। চুড়েলটা সত্যি দেখতে খুব ভয়ানক ছিল। তার এক হাতে ছিল একটা বালতি, আর এক হাতে ছিল খুব উজ্জ্বল একই জাদুই ঘাস। খুঁজতে খুঁজতে তার চোখ পড়ে বাড়িতে। সেই বাড়ির ভেতরে ঢুকে যায় আর গরুর কাছে গিয়ে সেই জাদুই ঘাস গরুকে খেতে দেয়। ওই ঘাস দেখেই গরুর খুব খেতে ইচ্ছে করে। গরু কোনো আওয়াজ না করেই নিজের সব দুধ বের করতে থাকে। সব দুধ বালতিতে ভরে গেলে বালতি নিয়ে ওই চুড়েল পালিয়ে যায় আর রাতের অন্ধকারে মিলিয়ে যায়। আরে, এত বেলা হয়ে গেছে, এখনো তুমি ঘুমাচ্ছ? তাড়াতাড়ি ওঠো। হ্যাঁ, উঠছি। আজকে একটু বেশি বেলা পর্যন্ত ঘুমিয়ে ফেলেছি না? নাও, তাড়াতাড়ি উঠে আগে গরুটাকে দেখে এসো। কেন, কি হয়েছে? সকাল থেকে গরুটার কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না, এখনো একবার ডাক শুনতে পেলাম না। তুমি তাড়াতাড়ি যাও, আগে গরুটাকে দেখে এসো। আমার মনে না কেমন জানি করছে। সে কি বলছো গো? ঠিক আছে ঠিক আছে, আমি দেখে আসছি। এই বলে দিনেশ ওখান থেকে বেরিয়ে গেল। সে সোজা গরুর ঘরে গিয়ে দেখে গরুটা দাঁড়িয়ে আছে আর তার পায়ের সামনে কিছু ঘাস। দিনেশের আর বুঝতে কিছুই বাকি থাকলো না। হায় ভগবান, এ কি? এই রে, নিশ্চয়ই কিছু হয়েছে, আমি এক্ষুনি গিয়ে দেখছি। এই বলে বিমলা ঘর থেকে বেরিয়ে যায়। গরুর ঘরে ঢুকে সে দিনেশের মুখ দেখে সব বুঝতে পেরে যায়। সাথে সাথে সে গরুর দুধ দোয়াতে চায়, কিন্তু এক ফোঁটাও দুধ বের হয় না। হঠাৎ তার চোখে পড়ে সেই জাদুই ঘাস। সে ঘাসের দিকে সে এগিয়ে যায়। এটা নিশ্চয়ই সেই চুড়েলের কাজ। এই দেখো, এই ঘাস যে সে ঘাস নয়, এটা ওই চুড়েলই করেছে। আর কি করা যাবে? যাও, তুমি বাজারে গিয়ে দুধ কিনে নিয়ে এসো। হ্যাঁ ঠিক আছে, এই তুমি আমাকে ওই ঘাসগুলো দাও তো, আমি একবার দেখি কিছু করা যায় কি না। এই বলে দিনেশ বাজারে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। রাস্তায় তার সাথে মোহনের দেখা হলো। আরে মোহন, আজকেও বাজার থেকে দুধ কিনে নিয়ে আসছো? আজকেও কি তোমার গরুর দুধ চুরি হয়ে গেছে? আর বলো না দিনেশ ভাই, এটা তো এখন রোজকার ঘটনা হয়ে গেছে। তা তুমি কোথায় চললে? আমার বাড়িতেও আজকে একই ঘটনা।
আর এই দেখো সেই ঘাস, এটা কিন্তু যে সে ঘাস নয়। ভালো করে দেখো, এই ঘাস দেখেছো এর আগে কখনো? আরে বাবা, এটা তো সেই জাদুই ঘাস মনে হচ্ছে। এর একটা কিছু করা দরকার দীনেশ ভাই। এইভাবে আর কতদিন চলবে? করবো তো বটেই। এখন আমি বাজারে যাই, ফিরে এসে তারপর তোমার সাথে দেখা করছি। দিনেশ বাজারে দুধ কিনতে চলে যায়। বাজারে পুষ্পা দুধ বিক্রি করছিল। পুষ্পা, আজকে দুধ কত করে দিচ্ছ? 200 টাকা। কি, 200 টাকা? এত দাম কেন চাইছো? বাজারে দুধ নেই বাবু, ওই দাম দিয়ে কিনতে হবে। নিতে চাইলে নাও, নাহলে ছেড়ে দাও। বাজারে দুধ নেই তো কি হয়েছে? তোমার তো আর গরুর পেছনে বেশি খরচ হচ্ছে না। তোমার গরু যা খেত তাই খাচ্ছে, যা দুধ দিত তাই দিচ্ছে। তোমার তো আর খরচ বেড়ে যাচ্ছে না। যা বলেছি তাই দাম দিতে হবে। নিতে হলে নাও, না হলে এখান থেকে চলে যাও। আমার সময় নষ্ট করো না। নেহাত আমার গরুর দুধ আজ চুরি হয়ে গেছে, তাই আসা। না হলে তোমার এখানে কখনোই আসতাম না। কেউই আসবে না। কেউ আসবে না? সবাইকে আসতে হবে, প্রতিদিন আসতে হবে। তো কেউ আসতে হবে না, এসে তোদের কারোর কোনো রাস্তাই থাকবে না। কোথাও তোরা দুধ পাবি না। তোদের গ্রামে সব গরুর দুধ চুরি হয়ে যাবে। কোনো গরু আর কোনোদিন দুধই দেবে না। চলে যা এখান থেকে, আমার মাথা গরম করাস না। দিনেশ মাথা নিচু করে বাজার থেকে চলে আসে। তার মনে অনেক প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। আজ বাজারে পুষ্পার ব্যবহার তার মোটেই সুবিধের লাগছিল না। পুষ্পা যেভাবে কথা বলল তাতে আমার মোটেই ভালো লাগছে না। আমার মনে হচ্ছে পুষ্পা দুধ চুরির ব্যাপারে সব জানে। আমি এখনই মোহন আর গিরিশের সাথে দেখা করে ওদের ব্যাপারটা জানাই। মোহনের বাড়িতে দিনেশ কথা বলছিল। এমন সময় গিরিশ সেখানে এসে পৌঁছায়। আরে দীনেশ ভাই, তুমি এত জরুরি তলব দিলে যে, কোনো কিছু হয়েছে? তুমি কি কিছু খুঁজে পেয়েছো? দিনেশ তাদের দুজনকেই বাজারের সব ঘটনা খুলে বলে। আমার মনে হচ্ছে পুষ্পা গ্রামের দুধ চুরির ব্যাপারে সব জানে। আমাদের ওকে একটু চোখে চোখে রাখতে হবে। তাহলে দেরি করে কি হবে? চলো এখনই বাজারে যাই আর পুষ্পাকে নজরে রাখি। এরপর ওরা তিনজনই বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বাজারে পৌঁছে ওরা দেখে পুষ্পার তখন সব দুধ বিক্রি হয়ে গেছে। আজকেও সব দুধ বিক্রি হয়ে গেল। বিক্রি তো হওয়ারই ছিল, সে যতই দাম হোক। কাল আরো দাম বাড়াবো, এই বলে পুষ্পা বাড়ির দিকে চলে গেল। দিনেশ, মোহন আর গিরিশও পেছন পেছন তার বাড়ির দিকে চলতে থাকে। অবশেষে তারা পুষ্পার বাড়ির কাছে চলে এলো। পুষ্পার বিশাল বাড়ি দেখে ওরা অবাক হয়ে যায়। আরে দীনেশ ভাই, এত বড় বাড়ি! এক গ্রামের দুধওয়ালির এত বড় বাড়ি হয় কি করে? আর বাড়িতে তো কোনো গরুও নেই, এত দুধ পায় কোথা থেকে? এরই মধ্যে দিনেশের চোখ পড়ে পুষ্পার বাগানের দিকে। সেই ঘাসের বাগান যা সে তার বাড়িতে তার গরুর পায়ের কাছে দেখতে পেয়েছিল। মোহন, গিরিশ, এদিকে এদিকে এসো। দিনেশ নিজের পকেট থেকে সেই ঘাসের টুকরো বের করে দেখায়। এটা কি দীনেশ ভাই? এটা সেই জাদুই ঘাস যেটা আমার গরুর দুধ চুরি হবার পর ওর পায়ের কাছে পড়েছিল। আর ওদিকে দেখো, পুষ্পার বাগানেও ওই একই ঘাস। এর মানে তুমি বলতে চাইছো পুষ্পাই চুড়েল? বাপরে, আমার তো ভীষণই ভয় লাগছে। চলো পালাই এখান থেকে। না না, পালালে চলবে না। এইভাবে গ্রামের সবার অসুবিধে হতে দেওয়া যাবে না। মোহন, তুমি এক কাজ করো, তুমি এক ব্যারেল কেরোসিন তেল আর দেশলাই জোগাড় করে রাখো। আজকে আমরা তিনজন সন্ধে হবার আগেই এখানে চলে আসব। চুড়েলকে হাতে নাতে ধরতে হবে। এখন এখন চলো।
সন্ধে হওয়ার আগে দিনেশ, মোহন আর গিরিশ পুষ্পার বাড়ির সামনে চলে আসে। তাড়াতাড়ি চলো, আমরা বাগানে গিয়ে লুকিয়ে থাকি। তারা পুষ্পার বাগানের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে। রাত হতে না হতেই পুষ্পা বাড়ির দরজা দিয়ে উড়ে উড়ে বেরিয়ে আসে আর চুড়েলে পরিণত হয়। সে প্রথমে বাগানের দিকে আসে তার জাদুই ঘাস কাটার জন্য। ঠিক সেই সময় দিনেশ, মোহন আর গিরিশ উঠে দাঁড়ায়। দাঁড়া চুড়েল, আজ তোর খেলা শেষ। কে রে তুই, আমার কাজে বাধা দিস? আমি দিনেশ। আজ বাজারেই তোর সাথে কথা বলে আমার সন্দেহ হয়েছে, কিন্তু তখন আমি তোকে কিছু বলিনি। তুই এই জাদুই ঘাস দিয়ে আমাদের গরুগুলোকে বশ করিস, আর তাই গরুগুলো কোনো আওয়াজ করতে পারে না। হ্যাঁ, তুই সব দুধ চুরি করিস, আর সেই দুধ তুই পরের দিন পুষ্পা সেজে বাজারে বিক্রি করিস চড়া দামে। আজ তোর সব খেল খতম। এই জাদুই ঘাস বাগানই আমার শক্তি। চলে যায় এখান থেকে, না হলে তোরা আজ কেউ বেঁচে ফিরবি না। বাপরে, মোহন ভাই, দিনেশ ভাই, চলো এখান থেকে পালাই। তা আমি জানি, আর তাই তোর এই শক্তি আমি আজ শেষ করে দেব। মোহন, তেল তেল ঢালো তাড়াতাড়ি। মোহন তেলের ব্যারেল থেকে বাগানে তেল ছড়াতে থাকে, আর সেই সময় দিনেশ ও দেশলাই থেকে আগুন জ্বালায়। আরে কিটা তোরা কি করছিস? আরে বন্ধ কর আগুন, বন্ধ কর। দিনেশ আর দেরি না করে বাগানে আগুন লাগিয়ে দেয়। বাগানের সব ঘাস দাউ দাউ করে জ্বলতে থাকে। কিছুক্ষণের মধ্যেই বাগানের সব ঘাস পুড়ে শেষ হয়ে যায়, আর তার সাথে সাথেই চুড়েল আবার পুষ্পায় পরিণত হয়। কিছুক্ষণ বাদে পুষ্পা উঠে সবার কাছে ক্ষমা চায় আর বলে, আমায় ক্ষমা করে দাও দিনেশ ভাই। এই বাগান আমি এক সাধুর কাছে আশীর্বাদ পেয়েছিলাম। আমি গরু পুষে এই বাগানের ঘাস গরুকে খাইয়ে সেই গরুর দুধ নিয়ে বাজারে বিক্রি করতে পারতাম। এই ঘাস আমি গ্রামের সবার গরুর জন্যও দিতে পারতাম, তাতে সবাই ভালোই থাকতো, কিন্তু তাতে আমার বড়লোক হওয়া হতো না। আমি কষ্ট না করেই তাড়াতাড়ি বড়লোক হতে চেয়েছিলাম। আমার সেই লোভ এত বেড়ে গিয়েছিল যে আমি চোরেলে পরিণত হয়ে গিয়েছিলাম। তুমি আজ সেই বাগান পুড়িয়ে আমার লোভ অহংকার সব শেষ করে দিয়েছো, আর আমায় আবার পুষ্পা বানিয়েছো। ধন্যবাদ দিনেশ ভাই। যার যত বেশি ক্ষমতা তার তত বেশি দায়িত্ব নেওয়া উচিত, কিন্তু তুমি সেটা করনি পুষ্পা, তাই আজ তোমার এই অবস্থা। জীবনে আর কখনো এই ভুল করো না।